তো আমরা মোটামুটি যারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানি তারা আমরা জেনে থাকব যে ওয়ার্ডপ্রেসের দুইটি ভার্সন রয়েছে। একটি হচ্ছে wordpress.org এবং আরেকটি হচ্ছে wordpress.com। তো দুইটির মধ্যে আমরা প্রথমেই আসি যে এই দুইটির মধ্যে আমাদের পার্থক্য কী এবং কোনটি আমরা কেন ইউজ করে থাকব। তো সেই কারণে প্রথমে যে আমি যদি বলি wordpress.org, এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং এটির পাশাপাশি wordpress.org এটিও সম্পূর্ণ ফ্রি। এটি দিয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট, ব্লগ টাইপের ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। আবার ঠিক .org দিয়েও আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো কিন্তু এই দুটির মধ্যে মেইন পার্থক্য যেটি হচ্ছে যে এটির মধ্যে হিউজ পরিমাণ থিম রয়েছে এবং wordpress.org-এও হিউজ পরিমাণ থিম রয়েছে, কিন্তু এখানে .com-এর মধ্যে যে থিমগুলো রয়েছে সে থিমগুলোর মধ্যেই আপনাকে চুজ করতে হবে। এর বাইরে আপনি নিজে পার্সোনালি কোনো থিম তৈরি করে এটির মধ্যে ইউজ করতে পারবেন না। কিন্তু org-এ আপনি এই টাইপের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নিজে একটি থিম তৈরি করতে পারেন, সেটি আপলোড করতে পারেন, অথবা তাদের .org থেকে থিম কালেকশন করে তা ইউজ করতে পারেন, অথবা প্রিমিয়াম থিম যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেই টাইপের থিম কিনেও আপনি ইউজ করতে পারেন। .com-এর মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল বিভিন্ন মডিউল, যা সাধারণত প্লাগইনস নামে পরিচিত, সেটি ইউজ করা যায় না। কিন্তু .org-এর মধ্যে সেই মডিউল বা প্লাগইনস ইউজ করা যায় এবং সেটি আপনারা ইচ্ছা করলে এখান থেকে প্লাগইনস নামে যে বাটনটি রয়েছে, মেনুটি রয়েছে, সেই মেনুর আন্ডারে হিউজ পরিমাণে ফ্রি প্লাগইনস আপনারা পাবেন ওপেন সোর্স, এবং কিছু প্রো প্লাগইনসও রয়েছে যেগুলো প্রিমিয়াম প্লাগইনস, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। সেগুলো দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের সুযোগ সুবিধা বাড়িয়ে নিতে পারেন আপনার ওয়েবসাইটের। আবার এখানে আপনার wordpress.com অটোমেটিক কোম্পানির আন্ডারে তৈরি করা এবং org-টিও অটোমেটিক আন্ডারে তৈরি করা, এবং এটির দুটির মধ্যে পার্থক্য হচ্ছে, আরেকটি পার্থক্য হচ্ছে যে এটি আপনার wordpress.com এটির সার্ভারে এই ফাইলটি থাকবে, আপনার ওয়েবসাইটটি থাকবে, এবং আপনি চাইলে সেখানে আপনার নিজের ডোমেন ইউজ করতে পারেন, অথবা wordpress.com এর আন্ডারে সাবডোমেন তৈরি করে আপনি নতুন একটি সাইট তৈরি করতে পারেন। বিপরীতে wordpress.org এর জন্য আপনি নিজে একটি পার্সোনাল ওয়েব হোস্টিং কিনতে পারেন এবং ডোমেন ইউজ করে আপনি নিজে একটি সাইট তৈরি করতে পারেন। wordpress.com এর মধ্যে আপনি চাইলে ইচ্ছা করলে অটোমেটিক আপডেট হবে এবং তারা নতুন যে ফিচার রয়েছে, নতুন যে আপডেট হচ্ছে সেটি অটোমেটিক্যালি আপনার .com এর মধ্যে আপডেট হবে। আর .org এর মধ্যে এটি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার, আপনি যা চাবেন যেমন চাবেন ঠিক তাই .org এর মধ্যে হবে। তো আমরা আপাতত .com নিয়ে আর কথা বলতে যাচ্ছি না, কারণ আমরা .com দিয়ে কোনো কাজ করব না। আমরা বেসিক্যালি এই টিউটোরিয়ালটি হচ্ছে wordpress.org অনুযায়ী। তো wordpress.org এর জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে wordpress.org এর আন্ডারে আপনি যদি যান এবং সেখানে বড় একটা ব্লু বাটন দেখতে পাচ্ছেন, এবং এখানে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটি, স্বভাবতই আমরা সবসময় লেটেস্ট ভার্সনটি ইউজ করে থাকব। তো সেই জন্যে বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে 3.5.1। তো স্বভাবতই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই wordpress.org-এ গিয়ে আপনি এই ডাউনলোড wordpress.3.5.1 এই ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ক্লিক করলাম ডাউনলোডের জন্য, এবং অথবা এখানে যে মেনু রয়েছে সেই মেনুর আন্ডারে গিয়েও আপনি সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো সেই হিসেবে এখানে দেখুন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 3.5.1, তো আমি এটিকে ডাউনলোড দিলাম এবং এটি আমার ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং এটির ফাইলের সাইজ 5.2 মেগাবাইট। তো
এটি হচ্ছে আমার wordpress.com থেকে আমার ওয়ার্ডপ্রেস ফাইলটিকে আমরা ডাউনলোড করলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার যে হোস্টিং কোম্পানি রয়েছে সেই হোস্টিং কোম্পানির আন্ডারে আমার ওয়ার্ডপ্রেস সাইটটি সেট আপ করার জন্য একটি ডেটাবেস তৈরি করতে হবে। তো সেটির জন্য আমি আপনারা এই কাজটি লোকাল হোস্টেও করতে পারেন এবং সেটি আপনাকে আপনার পিসি বানিয়ে সেটিকে লোকাল হোস্ট বানিয়ে কাজ করতে পারেন, এবং লোকাল হোস্ট কীভাবে করতে হয় সেটি আমার পিএইচপি টিউটোরিয়ালের মধ্যে ডিটেলস দেওয়া আছে। তো আমি লোকাল হোস্টে কাজ না করে সরাসরি লাইভ সার্ভারে কাজ করতে যাচ্ছি। তো সরাসরি লাইভ সার্ভারে যদি আমাকে কাজ করতে হয় তো স্বভাবতই আমাকে একটি ডোমেন এবং হোস্টিং লাগবে। তো আপাতত আমি আমার পূর্বের আমার যে যারা টিউটোরিয়ালগুলো দেখে থাকবেন তারা জানেন যে আমি লাইভ সার্ভারে আপনাদের জন্য onefreehosting.com এই এই তারা 10 জিবি ফ্রি ফাইল স্পেস দেয়। তো আমি তাদের ওয়েবসাইটে আমার লাইভ সার্ভারটি নিয়ে কাজ করব এবং স্বভাবতই এটির জন্য আমার এই ওয়ার্ডপ্রেস আমার যে ফ্রি হোস্টিং এটির কন্ট্রোল প্যানেলে আমি গেলাম এবং কন্ট্রোল প্যানেলের আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটির জন্য আমাকে প্রথমে যা করতে হবে, তো এখানে দেখুন আমার রয়েছে এফটিপি অ্যাকাউন্ট। তো আমি এফটিপি অ্যাকাউন্টের মধ্যে গেলাম। তো এখানে এফটিপি অ্যাকাউন্টের জন্য আমার প্রথমে যে কাজটি করতে হবে যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেই অ্যাকাউন্টের জন্য ধরুন এখানে আমি ফ্রি বাংলা টিউটোরিয়াল এবং এখানে আমাকে কোটা দিচ্ছে। তো আমি এখানে ফর এক্সাম্পল ইউজার নেম, তো ইউজার নেম আমি দিলাম ATIQUE, পাসওয়ার্ড এরপর ভেরিফাই পাসওয়ার্ড, এরপর হচ্ছে ক্রিয়েট। ও তো এখানে আমাকে লিমিটেশন দিচ্ছে, তো সেই জন্য আমাকে এটি আবার নতুন করে করতে হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এবং ক্রিয়েট। এবং এখানে দেখুন যে আমার একটি নতুন পাসওয়ার্ড তৈরি হয়েছে। তো স্বভাবত এই পাসওয়ার্ডটি আমার সবসময় লাগবে আমার সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো সেই কারণে আমি নোটপ্যাডে এটি নোট করে নিচ্ছি। তো এখানে দেখুন যে আমার এফটিপির জন্য যে এখানে আমি একটি নতুন এফটিপি অ্যাকাউন্ট তৈরি করেছি এবং এফটিপির জন্য আমাকে যে কাজটি করতে হচ্ছে ইউজার, তারপর এখানে আমি ইউজার নেমটি যে এখান থেকে কপি করেছি এবং পাসওয়ার্ড এখান আমার পাসওয়ার্ড দেওয়া হয়েছিল 1 2 3 4 5 6 এবং অ্যাড্রেসটি আপাতত আমি অফ রাখছি। তো এটিকে আমি সেভ করলাম, ফর এক্সাম্পল আমি এটিকে ডেস্কটপে সেভ করলাম এবং নাম দিলাম এফটিপি। তো সেভ। তো এখন আমার এফটিপি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আবার আমি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি এবং কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমার কন্ট্রোল প্যানেলের আন্ডারে আমরা এখন আমার মাইসিকিউএল ডাটাবেস তৈরি করতে হবে। তো সেই কারণে এখন আমার মাইএসকিউএল ডাটাবেস এবং এখানে আমি ডাটাবেস নেম দিলাম ফ্রি WP টিউটোরিয়াল, ইউজার নেম WP, পাসওয়ার্ড
এবং ক্রিয়েট। তো সেই হিসেবে এখানে দেখুন যে আমার যেই টেক্সট ফাইলটি তৈরি করেছিলাম সেই টেক্সট ফাইলের মধ্যে আমার ডিবি নেম মানে ডাটাবেস নেম, কপি পেস্ট, তারপর ডাটাবেস ইউজার পি পেস্ট, এরপর আমার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এবং এটিকে আমি আবার সেভ করলাম। তো এখানে আমার দুইটি জিনিস মিসিং আছে, একটি হচ্ছে আমার অ্যাড্রেস আর একটি হচ্ছে ডাটাবেস হোস্ট। তো এটির জন্য আমরা অ্যাজ ইউজুয়াল, এটি যেহেতু ফ্রি তো সেই কারণে আমাকে এরকম দেখাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের যখন আমরা টাকা দিয়ে কিনবো একটি হোস্টিং তখন অ্যাজ ইউজুয়াল এখানে লোকাল হোস্ট থাকে এবং অ্যাড্রেসটির মধ্যে আপনার যে ডোমেন নেম সেই ডোমেন নেমটি থাকে। তো এই ক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে সেটি ইউজ করবেন। তো এবার আমরা যে কাজটি করতে যাব, তো আপনারা যদি আমার প্রথম থেকে দেখে থাকেন তাহলে এখন আপনাদের কাছে দুইটি জিনিস রয়েছে। একটি হচ্ছে আমার এই এফটিপি ফাইল যেখানে আমার এফটিপি এবং মাইএসকিউএল এর ডেটাবেজের আমার ইনফরমেশনগুলো রয়েছে, এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসের ফাইল। তো সেই ওয়ার্ডপ্রেসের ফাইলটি আমি আনজিপ করলাম এবং এই আনজিপ ফাইলটি এখন আমাকে এফটিপি ফাইলের মাধ্যমে এখানে আপলোড করতে হবে। তো সেই হিসেবে আমাকে যা করতে হবে সেটি হচ্ছে যে এখান থেকে আমরা যেই ডেটাগুলো কালেক্ট করেছিলাম, যে আমার অ্যাড্রেস মানে হচ্ছে আমার হোস্ট নেম, কপি পেস্ট, এরপর হচ্ছে আমার ইউজার নেম পেস্ট, এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এখানে আপনি কুইক কানেক্ট দিয়ে এই কাজটি করতে পারেন, অথবা আপনি যদি চান নতুনভাবে অ্যাড করার জন্য অ্যাড নিউ সাইট, এবং এখানে ঠিক একইভাবে আমরা পরবর্তীতে যদি আমাদের ইউজ করার দরকার পড়ে সেটির জন্য আমরা সেভ করে রাখতে পারি। সেটির জন্য আমাকে প্রথমে অ্যাড্রেস কপি এবং এখানে হোস্টের মধ্যে এটি, এরপর ইউজার, আমার পাসওয়ার্ড, কানেক্ট। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের এফটিপি অ্যাকাউন্ট এখানে তৈরি করা হয়েছে। তো এখানে এফটিপি অ্যাকাউন্টে বর্তমানে আমার যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি, এবং এই অ্যাড্রেসটি যদি আমি এখানে ওপেন করি তাহলে এখানে দেখব যে এখানে একটি সাইট আমি বানিয়ে রেখেছিলাম, যে জাস্ট কোনো ইউজার যদি আসে তাহলে এখান থেকে আমার মেইন যে সাইট ফ্রি বাংলা টিউটোরিয়াল সেখানে যাওয়ার জন্য যেতে পারে। তো এটা জাস্ট ডেমো করে আমি তৈরি করে রেখেছি, যাতে আমার যখন আমি আপনাদেরকে কোনো টিউটোরিয়াল তৈরি করি সেই ক্ষেত্রে যেন তারা মানে আমার সেই টিউটোরিয়ালের ফাইলগুলো অ্যাক্সেস করতে না পারে, বা জাস্ট ডেমো একটি ল্যান্ডিং পেজ তৈরি করে রেখেছি। তো এখানে যে আমার এই ফাইলটি তৈরি করেছি, তো এই ফাইলটি যদি আমি ফাইলজিলা দিয়ে ওপেন করি তাহলে স্বভাবতই আমরা দেখব যে এখানে ওপেন করার পর এখানে ফাইলজিলা দিয়ে যদি আমি ওপেন করি তাহলে স্বভাবতই আমার কারেন্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের অনেকগুলো ডেটা এখানে রয়েছে। তো স্বভাবতই আমি যে কাজটি করব সেটি হচ্ছে
স্বভাবতই আমার এই ফোল্ডারগুলো এখানে এই ফাইলগুলো আমার দরকার নেই, তো সেই জন্যে আমি একটি ফোল্ডার তৈরি করলাম ওল্ড, ওকে, এবং সেই ওল্ডের আন্ডারে আমার এখানে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমি এটির মধ্যে ট্রান্সফার করলাম। এবং ট্রান্সফার হওয়ার পর এখানে আপনারা দেখবেন এখানে এই ফাইলগুলো রয়ে গেছে, তো এগুলোকে আমি ট্রান্সফার করলাম। এবার আমার ওল্ড ফাইলের মধ্যে দেখুন এখানে আমার যে ডেটা ফাইল যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি এখানে চলে আসছে। তো আমি এখন আমার যে কাজটি করতে হবে যে আমি এখানে আরেকটি ফাইল তৈরি যেটি আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ করব, সেই জন্য এখানে একটি ফোল্ডার তৈরি করেছি, যে ফোল্ডারের নাম দিয়েছি ফ্রি বাংলা টিউটোরিয়াল। তো এখানে আমাকে এখন আমার যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম, যে ওয়ার্ডপ্রেস 3.5.0, তো আমার সিম্পলি যে কাজটি করতে হবে যে এখানে ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো নর্মালভাবে শুধুমাত্র এখান থেকে টেনে এনে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে টোটাল ফাইল রয়েছে 1116টি। তো ওয়ার্ডপ্রেসের অনেক বড় ফাইল অনেক কম জায়গায় তারা তৈরি করেছে, অনলি 5 মেগাবাইটে। তো এটি আপলোড হতে স্বভাবতই কিছুটা সময় নেবে। তো এভাবে আমার ওয়ার্ডপ্রেসের পুরো ফাইলটিকে আমি আমার একটি ফোল্ডারের ভেতর ফ্রি বাংলা টিউটোরিয়াল, সেই ফোল্ডারের ভেতরে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।